নমস্কার। আবার একটা নতুন পর্বে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানে আমরা নানান বিষয় নিয়ে আলোচনা করছি। মুখ্য বিষয়টা যদিও গান এবং গান কেন্দ্রিক আরও বিভিন্ন বিষয় আমাদের আলোচনায় চলে আসছে। আজ একটা মজার বিষয় আমরা আলোচনা করব, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। একটা বিষয় আমরা আলোচনা করব আজকে, আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে আপনি এর আগে একটা পর্বে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের যে অর্থটা পেয়েছিলেন সেই অর্থটা শান্তিনিকেতন তখন বিশ্বভারতী তৈরি হচ্ছে সেই গঠনে খরচ হয়ে গেছে। তারপরে উনি বিভিন্ন জায়গায় থিয়েটারে শো করেছেন, কলকাতায় বা আরও অন্য জায়গায়, সেই করে উনি কিছু অর্থ সংগ্রহ করছিলেন শান্তিনিকেতনের জন্যে। এই রকম করতে গিয়ে আমি শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু বিজ্ঞাপন করেছিলেন। এই বিষয়টা যদিও সরাসরি গানের সঙ্গে যুক্ত নয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালির অঙ্গ, বাঙালি সংস্কৃতির গৌরব। তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইব যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিজ্ঞাপন, এই ব্যাপারটা কীরকম? এটা বেশ মনে পড়লো আমার ওই কবিতাটি, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বিজ্ঞাপন করবেন বলে সেরকম মনস্থির করেননি কোনো সময়, তবে একটা তাগিদ ওনার ছিলই। এই প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিই, যখন 1913 নভেম্বর মাস, খুব সম্ভবত 14 নভেম্বর, উনি ওনার পার্শ্ববর্তী গ্রাম, সেই গ্রামে হেঁটে চলে বেড়াচ্ছেন ওনার কিছু গুণগ্রাহী মানুষদের সঙ্গে, এবং তখন টেলিগ্রামটা আসলো। টেলিগ্রামটা পাঠিয়েছিলেন 2-3 জন কলকাতা থেকে, কারণ আর নোবেল প্রাইজ যখন ঘোষণা করা হয়, এই ঘোষণা করার সময় ওনার ঠিকানাটা ছিল না। তা নোবেল কমিটি ওই ম্যাকমিলান যে প্রকাশক সংস্থা, তাদের কাছ থেকে ঠিকানাটা পেয়ে জোড়াসাঁকোতে পাঠিয়েছিলেন। আচ্ছা। জোড়াসাঁকোতে ওনার জামাই আর সত্যেন্দ্রনাথ দত্ত এরা সব মিলে তাৎক্ষণিক জিপিওতে গিয়ে টেলিগ্রামটা করে। সন্ধেবেলা বা বিকেলের দিকে টেলিগ্রামটা পৌঁছয় শান্তিনিকেতনে। তখন উনি ঘুরে বেড়াচ্ছেন ওনার বাকি লোকেদের সঙ্গে। যেই হয়ে গেল, মানে টেলিগ্রামটা আসলো যে ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, অর মিস্টার টেগোর হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, তখন উনি একটা কথাই বলেছিলেন, ওনার সঙ্গে যারা অনুচর ছিলেন তাদের বলেছিলেন, দেখো ড্রেন তৈরির খরচাটা উঠে আসলো, এটা তো লিখিত আছে। এবং উনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন বিভিন্ন উৎস থেকে টাকা নিতে। এমন একটা সময় হয়েছে যখন 1930 সাল, আমি একটু এগিয়ে যাই, 30 সালে উনি ওনার দলবল নিয়ে সেই তাসের দেশ, তারপরে বিসর্জন, আরও বেশ কিছু নাটক বা গীতিনাট্য নিয়ে উনি শুধুমাত্র কলকাতা নয়, এখান থেকে এলাহাবাদ, মিরাট, দিল্লি অনেক জায়গাতে ভ্রমণ করেছেন। ওনার অসুস্থ শরীরে, ওনার তখন বয়স 65-র ওপরে, তাকে দেখে আশঙ্কিত হয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন, না আপনার এত শো করার দরকার নেই, আপনার কেন এত টাকার দরকার? বলে, না আমার টাকার দরকার, শান্তিনিকেতন না হলে আমার রূপ, যে রূপ আমি কল্পনা করেছি সেই রূপায়িত হবে না। বলে ঠিক আছে দাঁড়ান। উনি ঘনশ্যাম দাস বিড়লাকে বলে, ওনার সঙ্গে অনেক দহরম মহরম ছিল মহাত্মা গান্ধীজির, কারণ ওনার বাড়িতে উঠতেন। উনি ঘনশ্যাম দাস বিড়লাকে বলে তখনকার দিনে 60,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। তার আবার কিছুদিন বাদেই সরোজিনী নাইডু ওনাকে ডাকলেন, উনি বম্বে গেলেন আবার দলবল নিয়ে। তা ওনার এই টাকা উপার্জন করাটা শুধুমাত্র নিজের জন্য নয়, ওই আশ্রমের জন্যে এটা একটা দায়বদ্ধতা ছিল ওনার। তো সেই জন্যেই আমার মনে হয় গান লিখে রয়্যালটি তো খুব বেশি পাননি উনি, বা উনি যদি চিত্রনাট্য করতেন বা উনি যদি গানের সিনেমাতে শ্যুট দিতেন, যেটা আমাদের নজরুল দিয়েছেন, সেখান থেকে তার অনেক উপার্জন হতো। তা সেরকম ছিল না। সুতরাং ওনাকে একটা পথ বেছে নিতে হতো। সেই সময় যে পথটা আচম্বিতেই খুলে গেল, সেটা হচ্ছে বিজ্ঞাপনের পথ। আচ্ছা। আমরা
জানি না, খুব সম্ভবত যে এরকম লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তি সাহিত্যে বা সঙ্গীতে এনাদের ওই সময়কার, আমি বলছি 30 দশকের বা 20-এর দশকে বিজ্ঞাপন জগতে এসছেন কিনা। পরের দিকে আমরা দেখেছি কিশোর কুমারকে বিজ্ঞাপনে, বেল ক্রিমের বিজ্ঞাপনে, বা অশোক কুমারকে দেখেছি। একটা সময় শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বোধহয় বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এই রকম বড় আকারে বিজ্ঞাপন, আমি যেটা ধীরে ধীরে গল্পটা বলবো, প্রথমেই বলি যে 1923 সালে যখন ওই নিউ এম্পায়ারে বিসর্জন হয়, তখন ওনার বয়স 62 বছর। সেই 62 বছর বয়সে উনি সাজলেন জয়সিংহ। জয়সিংহ কিন্তু তরুণ, বিসর্জন নাটকের তরুণ, এবং রঘুপতি বা পুরোহিত সাজলেন ওনারই পুত্র সম দীনেন্দ্রনাথ ঠাকুর। ওনার থেকে বয়সে ছোট, অনেক ছোট, ওনার থেকে ছোট, মানে ওনার থেকে 26 বছরের ছোট। রঘুপতির চরিত্রটা আবার বয়স জয়সিংহ থেকে বেশি। ঠিক। এবং যিনি নায়িকা হলেন রানু অধিকারী, যিনি পরে লেডি রানু হয়েছিলেন, তার বয়স তখন মাত্র 17। এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যে 62 বছরের প্রৌঢ় কি অবলীলায় জয়সিংহ করে গেলেন, এবং তার 3 ভাগের 1 ভাগ বয়স আমাদের লেডি রানুর। কিন্তু হয়েছিল ভালো, এবং অনেক লোক এসছিল। এই যে নিউ এম্পায়ারে করা, তারও একটা কারণ ছিল, তারও একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন আনন্দবাজারে বেরিয়েছিল। এই আনন্দবাজারে যেটা বেরোয় সেটা হচ্ছে মঙ্গলবার 31শে জুলাই বৈকাল 5 ঘটিকা, আচ্ছা, বুধবার 1 আগস্ট বৈকাল 5 ঘটিকা, এবং শুক্রবার 3রা আগস্ট বৈকাল 5 ঘটিকায় বিসর্জন নাটক অনুষ্ঠিত হইবে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে অংশগ্রহণ করিবেন। আচ্ছা, টিকিট মূল্য 2 টাকা। বাহ, 2 টাকা তখনকার দিনে, হ্যাঁ। আমি গুনে দেখেছি যে আজকালকার দিনে প্রায় 2000 টাকার মতো। আজকের দিনের নাটকও কিন্তু 2000 টাকা খুব কম হয়। কলকাতার নাটকে সামনের সিটে বসলে 1000 টাকায় দেখা যায়, হয় না 2000 টাকা। এবং এইটা পরবর্তীকালে টিকিট, এই ডেটটা পাল্টে গিয়েছিল 25, 26, 27 বা 26, 27, 28। তার জন্যও এই যে ডেট চেঞ্জ হলো, তার জন্য কিন্তু আনন্দবাজারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আচ্ছা, কোনো কারণে ডেট চেঞ্জ হয়েছিল। উনি ঠিক তার পরেই হিন্দুস্তান কোঅপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানি তার একটা মুদ্রিত বিজ্ঞাপন করলেন, মানে সংবাদপত্রে মুদ্রিত হলো ওনার ছবি দিয়ে। ওনার ছবি দিয়ে অনেক বিজ্ঞাপন আছে, তার মধ্যে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি, এটি খুব ভালো, এটিতে আপনারা অংশগ্রহণ করুন, আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হইবে, এরকমভাবে লেখা হলো। তারপরে যেটা হলো যে উনি বিজ্ঞাপন বা ওনার এন্ডোর্সমেন্ট, আজকের দিনে যে ভাষায় বলি, যে আমি কিছু বলতে রাজি আছি তোমার জন্য, তুমি যদি আমাকে টাকা দাও। একদম পুরোপুরি বাণিজ্যিক মনোবৃত্তি। এবং কি হলো, একটা সময় যেটা দেখা গেল, একটা মেলা হবে, সেই মেলা স্বদেশী মেলা বউবাজারে, সেখানকার মেলার সংগঠকরা বললেন এই মেলা যদি একটু বেশি করে টানতে হয়, তাহলে এই মেলায় একবার এই উদ্বোধনটা রবি ঠাকুরকে দিয়ে হোক। তখন তো ওনার নাম ডাক যশ বিরাট। সেখানে আবার মেলায় একটা বিরাট বিজ্ঞাপনও দেওয়া হলো। বিজ্ঞাপনটা কি দেওয়া হলো? কবি সম্রাট রবীন্দ্রনাথ শুক্রবার পদার্পণ করিবেন। শুক্রবার 16ই অক্টোবর অনুষ্ঠান হইবে, মেলা বিকেল 3টায় খুলিবে, 6টায় ম্যাজিক শো হইবে, 7টায় থট রিডিং ও ভেন্ট্রিলোকুইজম, যেটা আমাদের ওই গলা নকল করে হয়, 8টায় বায়োস্কোপ, মানে কোনো একটা সিনেমা দেখানো হইবে। মূল্য 3 আনা। আচ্ছা, 3 আনা কেন? নর্মালি যেটা ধার্য করা হয়েছিল 2 আনা, যেহেতু সেদিনকা রবীন্দ্রনাথ আসবেন, সেই জন্য 3 আনা করা হলো। এবং তার নিশ্চয়ই একটা রয়্যালটি উনি পেয়েছিলেন, নাতে রাজি হবেন কেন? তার ঠিক পরে যেটা হলো, সেটা হলো হচ্ছে 1932-এ একটা সিনেমা হল তৈরি হলো ওই উত্তর কলকাতায়। সেটার নাম ছিল টকি ফিল্ম। টকি ফিল্মের একটা বাংলা নাম করতে হবে। কার কাছে যাওয়া যায়? রবি ঠাকুর তো করে দেবেন, নামকরণ করে দেবেন, কিন্তু কি চুক্তি হয়েছিল সেটা তো পরিষ্কার নয়। উনি নামকরণ করলেন এবং একটা সুন্দর কবিতাও লিখলেন। সেই নামকরণটা, সেই হলের নামটা কিন্তু আজও আছে। আমরা হয়তো জানি সেই নামটি রূপবাণী। আমরা একটা সময় দেখেছি যে এক সিনেমা, একটা চেন অফ হলস বলে, রূপবাণী, অরুণা ভারতী, মিনার বিজলি ছবিঘর, শ্রী প্রাচী। রূপবাণীর একটা বিরাট, নামটাও খুব সুন্দর হলো। এবার যেটা দেখা গেল সেটা হচ্ছে যে
মানে ওনার এই এন্ডোর্সমেন্ট বা অন্যের জন্য বলা, তার পরিধি যে কোন জায়গায় বিস্তৃত হতে পারে, এই পরের উদাহরণটা দিচ্ছি। 1936 সাল, তা 36 সালে ওনার বয়স তখন 75 ছাড়িয়ে গেছে। রিজার্ভ ব্যাংকের লোকাল বোর্ডের ইলেকশন হবে। তা লোকাল বোর্ডের একজন ক্যান্ডিডেট, তার নাম হচ্ছে অমর কৃষ্ণ ঘোষ। তিনি রবি ঠাকুরকে ধরলেন যে আমার হয়ে কিছু বলুন। আচ্ছা, তা রবি ঠাকুর বললেন, আপনি তো প্রার্থী, এটা তো, আপনি তো পণ্য নয়, পণ্যের হয়ে আমি বিজ্ঞাপন দিতে পারি, আপনি প্রার্থী, আপনার হয়ে কি দেবো? বলে আমার হয়ে দুটো কথা বলুন। আচ্ছা, বলে ঠিক আছে বলবো, তাহলে তাতে কি আপনার সুবিধা? বলে আমি বিজয়ী হব। আচ্ছা। ঠিক আছে, তার হয়ে কথা হলো, যে সেই বাণীটি আশীর্বাদ বাণী দেওয়া হলো। রিজার্ভ ব্যাংকের লোকাল বোর্ডের নির্বাচনে শ্রীযুক্ত অমর কৃষ্ণ ঘোষের সফলতা কামনা করি। আচ্ছা, সফলতা কামনা করলেন বটে, কিন্তু কিন্তু তিনি আর জিতলেন না। আচ্ছা, জিতলেন কে? জিতলেন বিজয়মোহন বিড়লা, ও যার নামে আমাদের বিএম বিড়লা হার্ট ইনস্টিটিউট। তিনি তাকে টপকে আচ্ছা। সব থেকে বেশি ভোট পেলেন। আচ্ছা, আমি জানি না এরপরে অমরকৃষ্ণ ঘোষ ওর টাকা ফেরত চেয়েছিলেন কিনা। তারপরে যেটা হলো 37 সালে নাট্যনিকেতনের ক্যালকাটা থিয়েটার্সের ওই গোড়া একটা, আমরা বোধহয় এপিসোড করেছি। করেছিলাম যে ওরা গোড়া নাটকটি অভিনয় করলেন। সেই গোড়া নাটকটা অভিনয় করার সময় আনন্দবাজারে আবার রবি ঠাকুর লিখে দিলেন, গোড়া নাটকটি দেখিয়া আমি অতিশয় আনন্দ লাভ করিয়াছি। আচ্ছা, আনন্দবাজারে এটা কারা করলেন? ওই গোড়া নাটকের প্রযোজক। প্রযোজক। এরপরে একটা অন্য পর্যায়ে চলে গেলাম আমরা, ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলওয়ে কী করলেন? রবি ঠাকুরের একটা কবিতা উদ্ধৃত করলেন। নিশ্চয়ই রবি ঠাকুরকে তার আগে অনুমতি নিয়ে নিয়েছেন। সেই কবিতাটা হচ্ছে, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। সেই বিখ্যাত কবিতা। এটার ভারতীয় রেল একটা বড় করে একটা সংবাদপত্রে মুদ্রণ করে মানে ওদের এটা বিজ্ঞাপনের tagline বিজ্ঞাপনে বা এই করলেন, ধরনের যেটা use করলেন। ওনার মারা যাওয়ার পরে আরেকটি কোম্পানি করেছিল, আমি সেখানে আসছি। এই 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 যে পরেরটা যেটা বিজ্ঞাপনটা আমরা বোধহয় দেখেছি, রাসবিহারী এভিনিউ আর উত্তর কলকাতায় জলযোগ বলে একটা মিষ্টান্নর দোকান আছে, সেখানে আমি নিজে দেখেছি জলযোগের পয়োধি মানে দই, পয়োধি অতিশয় মধুর, আচ্ছা, আমি প্রভূত আনন্দ পাইয়াছি। আচ্ছা, তার মানে জলযোগের পয়োধি, তার কিন্তু খাওয়া বারণ। সে লিখছে জলযোগের পয়োধি খাইয়ে আমি প্রভূত আনন্দ পাইয়াছি। আসলে জলযোগ তখন কিন্তু কেকে বিখ্যাত, আচ্ছা, কিন্তু পয়োধিও নামটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে সেটার বাঁধ ভেঙে দিল, মানে গণ্ডির বাঁধ ভেঙে দিল। কি না, একজন বলেন এটা হচ্ছে রসোদ্দীপক বিজ্ঞাপন। আচ্ছা, রসোদ্দীপক বিজ্ঞাপন মানে, বলে রবি ঠাকুর পাগলের মহৌষধির বিজ্ঞাপন করলেন। হ্যাঁ, এটার আমি ছবিটাও দেখেছি। হ্যাঁ, এবং সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এসসি রায় অ্যান্ড কোম্পানি, তার ছিল হচ্ছে উমেশচন্দ্র রায়ের জগৎ বিখ্যাত পাগলের মহৌষধ। এইটাতে রবি ঠাকুর বিজ্ঞাপন দিলেন। তা কেউ কেউ জিজ্ঞেস করেছিল হঠাৎ কি হলোটা কি, এবং তাতে লেখা ছিল যে এই রোগীর আরোগ্য কামনা করা হয় এতে, মূর্ছা, মৃগী, অনিদ্রা, হিস্টেরিয়া এইসব রোগের আশানুরূপ ফল পাওয়া যায়, প্রতি শিশির মূল্য 5 টাকা, বিবরণ পুস্তিকা বিনামূল্যে পাঠাই। আচ্ছা, এবং সবশেষে এন্ডোর্সমেন্টের শেষ কথা, আমি ইহার উপকারিতা বহুকাল যাবৎ জ্ঞাত আছি। কি করে জ্ঞাত রইলেন? তার একটা কারণ, লোকেরা বলে ওনার পরিবারে ওনার 2 দাদা, আচ্ছা, আচ্ছা, এক দাদা যিনি সেজ দাদা, হেমেন্দ্র কুমার রায় ছিলেন সেজ না, উনি ছিলেন দাদা বোধহয়, সেজ দাদার পরে বীরেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো সিজোফ্রেনিক ছিলেন, তারই পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর। এবং পরবর্তীকালে ছোট ভাই জিতেন্দ্র, এই জ্যোতি দাদার পরের ভাই, তিনিও তারও এরকম হয়েছিল। ওনার পরিবারে বেশ কিছু এরকম মানসিক রোগগ্রস্ত পরিবারের ছিলেন সদস্য। এরপরে যেটা হলো সেটা খুবই মানে আমরা বলি বিজ্ঞাপনের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, হেমেন বোস, মানে যেই ফ্যামিলির হচ্ছেন আমাদের কার্তিক বোস, নিতিন বোস, এবং যার মেয়ে হচ্ছেন আমাদের মালতী ঘোষাল। উনি মালতী ঘোষ ছিলেন, বিয়ে করেছিলেন ঘোষাল বাবুকে।
বিখ্যাত লোক, এবং রবি ঠাকুরের গান গাইতেন। এই হেমেন বোসের সঙ্গে এই রবি ঠাকুরের ভীষণ হৃদ্যতা ছিল। আজ যেমন কোনো এক মন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রীর সাথে কোনো বড় শিল্পী গোষ্ঠীর যোগাযোগ নিয়ে কথাবার্তা হয়, সেই সময় বড় শিল্পী গোষ্ঠী ছিলেন হচ্ছে হেমেন বোস, এবং তার সঙ্গে রবি ঠাকুরের ভীষণ হৃদ্যতা ছিল, যেরকম ছিল ঘনশ্যাম দাস বিড়লার সঙ্গে মহাত্মা গান্ধীর। তা ইনি এর কেমিক্যালস বানাতেন, চুলের তেল কুন্তলিন, সেন্ট বানাতেন, আবার পানের তাম্বুলিন, পান খাওয়ার মশলা বানাতেন। তা এটার জন্য উনি একটা চমৎকার একটা কবিতা লিখলেন। সেই কবিতা তো মানে সবাই আমরা জানি যে মানে খুব সুন্দর। ওটা কবিতাটার হচ্ছে কেশে মাখো কুন্তলিন, আচ্ছা, রুমালেতে দেলখোস, রুমালে ওই সেন্ট যেটা বলে আতর, দেলখোস, পানে খাও তাম্বুলিন, মানে আজকের দিনে রজনীগন্ধা, ধন্য হোক এইচ বোস। আচ্ছা। এবং এই কুন্তলিন পুরস্কারও পরে হয়। আজকে যেমন টাটা লিটারারি ফেস্টিভ্যাল বলি, কুন্তলিন পুরস্কার হয়, প্রথমবার উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন। আচ্ছা। এবং সুলেখা কালির বিজ্ঞাপন দিয়েছিলেন, এবং সেটা লিখেছিলেন এই কালি কলঙ্কের চেয়েও কালো। হ্যাঁ, আরেকটা আমি পড়েছিলাম, কালির কালিমায় আমি মুগ্ধ, এরকম একটা পড়েছি। একদম একদম। এবং আরেকটা দিয়েছিলেন, মানে কত রকমের বিজ্ঞাপন, সবাই ওর কাছে আসতে উনি হ্যাঁ বলে দিতেন। কাজল কালির বিজ্ঞাপনে উনি লিখেছিলেন এর কালিমা বিদেশি কোনো কালির থেকে কম নয়। এবং তারপরে মনে আছে একটা রেডিয়েন্ট স্নো, এই স্নোটা খুব ইম্পর্ট্যান্ট। এই স্নোটা ছিল ওনাকে বলে দিয়েছিল যে এই স্নোটার বিজ্ঞাপন দিন, উনি স্নোতে দিয়েছিলেন। এবার ঢাকা থেকে জয়শ্রী পত্রিকা বলেছিল তার কিছু মহিলারা এসেছিলেন সাক্ষাৎকার নিতে শান্তিনিকেতনে। তো বলেছিলেন যে সাক্ষাৎকার হয়ে গেল, তখন রবি ঠাকুর বললেন যে তোমরা তো সবই কন্যা সমা, তাহলে বললেন যে তোমরা এসো, তোমাদের কিছুই দিতে পারলাম না, এই রেডিয়াম স্নো আমার কাছে আছে, ওই ফ্রি স্যাম্পল, এগুলি নিয়ে যাও। তখন এনারা বললেন এ কী ব্যাপার, আপনি লিখেছেন এটা খুবই ভালো, এটার ফল পাইয়াছি। বলে দেখো, এইসব বলে যদি কিছু টাকা রোজগার করতে পারি আমার শান্তিনিকেতনের জন্যে, মন্দ কি, ও ক্ষমা করে দাও। এবং বিজ্ঞাপন আমি দেখেছি তখনকার দিনের বিজ্ঞাপনে, উনি KLM মানে এয়ারলাইন্সের বিজ্ঞাপন দিয়েছেন, ক্যাডবেরিজ বোর্নভিটার বিজ্ঞাপন দিয়েছেন, গোদরেজের সাবানের বিজ্ঞাপন দিয়েছেন। এটা চিন্তা করা যায়, গোদরেজ সাবান, তাতে ইংলিশে বলছেন গোদরেজ টয়লেট সোপস, হাই ক্লাস স্বদেশি সোপ, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পোয়েট রবীন্দ্রনাথ টেগোর স্পিক্স হাইলি অফ আওয়ার সোপস। এবং সবশেষে সামনে চা, এবার চায়ে চুমুক দিতেই হবে। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমরা মানে ধৈর্যকে ধরে আছি। এবং উনি চায়ের লিপটন কোম্পানি, আজকের লিপটন কোম্পানি, আচ্ছা হ্যাঁ, টাটা গোল্ডের চা, লিপটনের তো নাম করা চা, লিপটনের হয়ে উনি একটা লিখে দিলেন 2 কলম। তাতে লিখলেন চা স্পৃহ চঞ্চল, চাতক দল চল, কাতলি জল তল কলকল হে। ওই কেতলিটাকে কাতলি বলে, মানে জল ফুটছে, চল চা খাই কলকল কলকল, এটাও লিখে দিলেন উনি। তা এইভাবে আমার মনে হয় যে ওনার যে প্রতিভা কোনো অংশে কম ছিল না। মানে আজকের দিনে আমরা বলি না কপিরাইটার, আমার মনে হয় উনি সেই সময়ের এক বিরাট বড় কপিরাইটার ছিলেন। ওনার 2 কলম লিখে দিলেই হয়ে যেত। না হলে এ কালি কলঙ্কের থেকেও কালো, এটা কার মাথায় আসবে বলুন। তাহলে এবার একটা চায় চুমুক দেওয়া যাক, আমাদের চা সেলিব্রেট করা যাক। এই চা চায়ের থেকেও ভালো। না, এটা বোঝা গেল এই আলোচনায় যে রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, আমরা যদিও এটা মানে হাসতে হাসতে আলোচনা করলাম, কিন্তু এটার পেছনে ওনার অত্যন্ত পরিশ্রম ছিল। হ্যাঁ, এবং শান্তিনিকেতন গড়ে তোলার পেছনে যে অর্থ প্রয়োজন ছিল, সেই অর্থ খুব সহজে উনি জোগাড় করে উঠতে পেরেছিলেন, একদমই নয়। এবং এর মধ্যে অনেক রাজনীতিও মিশে আছে, অনেক নোংরা দলাদলিও আছে, যেগুলিতে আমরা ঢুকিনি বা ঢোকার প্রয়োজনও নেই। এত বড় একটা কর্মকাণ্ড, এত বড় যজ্ঞে সব যে সৎপথে হয় তা তো নয়। অনেক নয় ছয় হয়েছে টাকার, উনি চোখের সামনে দেখেছেন যে অনেক টাকা নষ্ট হয়েছে,
ওনার মনে আঘাত লেগেছে। কিন্তু যত বড় ওই অশ্বত্থ গাছ যত বড় হয়, সেই অশ্বত্থ গাছের তত ভেতরে বেশি তো ঝড়, বাদুড়ও বাসা বাঁধে, সাপও বাসা বাঁধে। তো সেই রকমই হয়েছিল। এই নিয়ে তখনকার দিনে তো কোনো অডিট বা এরকম কিছু হতো না, কিন্তু উনি অনেকটা সময় চেষ্টা করতেন যে সিদ্ধান্ত যেন একা না নেন। আচ্ছা, উনি একটা যৌথ সিদ্ধান্ত নিতেন, একটা মণ্ডলী সৃষ্টি করেছিলেন। এই মণ্ডলীর মাধ্যমেই উনি সিদ্ধান্ত নিতেন, কিন্তু তার মধ্যেও যখন অনেক টাকা উপার্জন হয়, অনেক টাকা আসে, সোর্স অফ ফান্ডস আর অ্যাপ্লিকেশন অফ ফান্ড যেটা বলা হয়, তাতে একটু বৈষম্য থেকে যায়। এই বেশ, এটাও একটা বেশ ভালো আলোচনা করলাম, আমরা বেশ মজা করলাম। এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞাপন এবং কালির কলঙ্কের বিজ্ঞাপন, সেটাকে কত সুন্দর করে বলা। ওনার এটা- জীবিত অবস্থায় যে বলছি, শুধু একটু হ্যাঁ। দূর করে দিই, একটু ইন্টারাপ্ট করলাম, যে এই জীবিত অবস্থার বিজ্ঞাপন আমি বলতে যাচ্ছিলাম যে ওনার মৃত্যুর পরেও কিন্তু বাণিজ্যিক সংস্থা কিন্তু বিজ্ঞাপনে আটকাননিও। একবার মনে আছে রবি ঠাকুর বাটানগরে গেলেন, আচ্ছা, বাটানগরের কর্তা ব্যক্তিরা আহ্বান করে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? যে বাটা কোম্পানির জুতো তৈরি হচ্ছে সেটা দেখাবেন, এবং তার সাথে সাথে ওখানে যে একটা কলোনি আছে, হাউজিং কলোনি, যেখানে থাকার, ওখানকার কর্মচারীরা থাকেন, ওখানকার কর্মকর্তারা থাকেন একই বাউন্ডারির ভেতরে, সেটাও দেখাবেন। ওনার ভাল লেগেছিল খুব। উনি মারা যাওয়ার পরে বাটা কোম্পানি ওনার ওই স্মৃতিটা মনে রেখে ওই ছবিটা দিয়ে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, আচ্ছা, যে রবি ঠাকুর আমাদের কোম্পানিতে পদার্পণ করিয়াছিলেন, তাহার ভালো লাগিয়াছিল, ইত্যাদি ইত্যাদি। এবং লাস্টে অনুচ্চারিত হচ্ছে, এই কারণে বাটার জুতো কিনিবেন। আচ্ছা। মানে রবীন্দ্রনাথ ঠাকুরও পছন্দ করেছিলেন, তাই আপনারাও বাটার জুতো কিনুন। ঠিক ঠিক, মানে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট মনে তো এটাই বলে, তাই জন্যই তো উনি এসব করতেন। ঠিক ঠিক ঠিক। বেশ, আগামী পর্বে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ আলোচনা এখানে আমরা বন্ধ করি। আপনারা সঙ্গে থাকুন।